লাগাতার অবরোধে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে মারাত্মক বিপর্যয়, কমেছে রপ্তানি আদেশ, দুপুরে রাজধানীতে ব্যবসায়ীদের মানববন্ধন। রাজধানীর পাইকারি বাজারে নতুন চাল না আসায় বেড়ে গেছে দাম, অবরোধকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আবারও শত কোটি টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি। এবং শেষ হলো বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন, স্বল্পোন্নত দেশগুলোর কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর ঘোষণা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। তবে বাণিজ্য সংবাদে যাবার আগে জানিয়ে দিচ্ছি অবরোধের কিছু খবর। বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলীয় জোটের 72 ঘন্টার অবরোধ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৃতীয় দফায় এ কর্মসূচির ডাক দিয়েছে তারা। ভোর 6টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হলেও রাজধানীতে অবরোধের সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে ভোর থেকে রাস্তায় বাস, মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচল করছে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম। এছাড়া রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে 6 থেকে 7টি ট্রেন ছেড়ে গেলেও নাশকতা এড়াতে ট্রেনগুলো স্টেশনে আসতে এবং ছেড়ে যাচ্ছে কিছুটা ধীর গতিতে। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে অল্প কিছু সংখ্যক লঞ্চ ছেড়ে গেছে, আর ঘাটে এসে ভিড়েছে 2টি লঞ্চ। এদিকে যে কোনো ধরনের নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এছাড়া নয়াপল্টনে বিএনপি অফিসের সামনেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব ও পুলিশ। দর্শক, অবরোধের খবর জানতে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ নাজিয়া, সকাল থেকে আমি অবস্থান করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে সকাল থেকে কোনো নেতা কর্মী কাউকে আমরা দেখিনি। আপনি জানেন কয়েকদিন আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই মূলত এই কার্যালয়ে বিএনপির নেতারা আসছেন না, কর্মীরাও আসছেন না, এবং এই দপ্তরের যে কাজে নিযুক্ত থাকতেন বেশ কয়েকজন, তাদের কাউকেও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না। কিছুক্ষণ আগে আমি উপরে গিয়েছিলাম এই কেন্দ্রীয় কার্যালয়ের, সেখানে আমরা কয়েকজন কর্মচারীকে দেখেছি যারা এই কেন্দ্রীয় কার্যালয়টি ধোয়া মোছা বিভিন্ন পরিষ্কার রাখার কাজে নিযুক্ত। তারাই কিন্তু এখানে আসছেন এবং গেটটি খোলা নেওয়া এসব কাজ করছেন এখানে। আর মূলত এই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু বিএনপির আন্দোলন যে সংগ্রাম যেগুলো চলছে সেই আন্দোলন সংগ্রামের সমন্বয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখান থেকেই বিগত যে আন্দোলন হয়েছে সেই সময়কার বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে আন্দোলন চলাকালে বিভিন্ন তথ্য, সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন বিবরণ তারা এখানে দিতেন। সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। যে কাজটি চলছে সেটি হচ্ছে একজনকে বিএনপির মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। আপনি জানেন আরেকজন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, এই সালাউদ্দিন আহমেদ অজ্ঞাত কোন স্থান থেকে প্রতিদিনই তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে, বিভিন্নভাবে তিনি ভিডিও বার্তা পাঠাচ্ছেন অথবা অনলাইনের মাধ্যমে বিবৃতি দিচ্ছেন। আজকে এখন পর্যন্ত সেদিক থেকে আমরা তেমন কিছু পাইনি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি, বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন দুপুরের আগে অথবা দুপুরের পরে যে কোনো মুহূর্তে আমাদের কাছে ভিডিও বার্তা অথবা কোনো বিবৃতি আসতে পারে। আর এই কেন্দ্র কার্যালয়ের সামনে এখন পর্যন্ত গাড়ি চলাচল করছে খুবই কম, তবে রিক্সা, অটোরিক্সা এইগুলো চলাচল করছে। আর মানুষজনে হেঁটে চলাচল করার সংখ্যায় আমরা বেশি দেখছি, কোনো বাস চলাচল করতে এখন পর্যন্ত দেখিনি। এই এলাকায় অবরোধের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং এই ধরনের কিছু দেখিনি। আর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের মোতায়েন করা হয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেই সঙ্গে রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। এখানে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নাজিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অবরোধের খবর জানাচ্ছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। এবার চলে যাচ্ছি বাণিজ্য সংবাদে। লাগাতার অবরোধের মুখে মদননগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টর সহ রপ্তানি বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে সবচেয়ে বেশি। সময় মতো শিপমেন্ট করতে না পারায় শত শত কোটি টাকার পণ্য রপ্তানির অর্ডার চলে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। এই অবস্থায় বাজার হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে প্রায় 700, এর মধ্যে উৎপাদন রয়েছে 600 গার্মেন্টস প্রতিষ্ঠান। কিন্তু লাগাতার অবরোধের মুখে অধিকাংশ গার্মেন্টস নির্ধারিত সময় শিপমেন্ট করতে পারছে না, ফলে আন্তর্জাতিকভাবে বাজার হারানোর আশঙ্কায় তারা। বাংলাদেশের ইতিহাসে রপ্তানির গাড়িতে কোনোদিন আগুন জ্বলেনি। গত 30 বছর ধরে বাংলাদেশ যে ভাবমূর্তি গড়ে উঠেছিল পোশাক শিল্প খাতে, সেটার ভয়াবহ ধস নেমেছে এখন, এবং কাস্টমাররা কিন্তু বাংলাদেশের পরিবর্তে এখন বিকল্প বাজার সন্ধানে আছে। শুধু গার্মেন্টস নয়, রপ্তানি খাতে সবগুলো প্রতিষ্ঠানই রয়েছে চরম আর্থিক ঝুঁকির মধ্যে। একদিকে আমাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, অন্যদিকে যে পণ্যগুলো আমরা রেডি করেছিলাম সেগুলা কোনো অভ্যন্তরীণ তো দিতে পারছি না, কিন্তু এক্সপোর্টেও দিতে পারছি না। এর প্রভাব পড়েছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরেও। হাইওয়েগুলিতে অবরোধ বেশি হচ্ছে বলে ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডেস্টিনেশন থেকে পর্যাপ্ত কার্গো চট্টগ্রাম বন্দরে আসতে পারছে না। রপ্তানির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়ছে। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে স্তূপ জমেছে কন্টেইনারের। গত 3 মাসে 90 দিনের মধ্যে মাত্র 25 দিন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডেলিভারি সম্ভব হয়েছে। এক্সপোর্টের প্রায় 4000 কন্টেইনার শিপমেন্টের জন্য বসে আছে, 2500 খালি কন্টেইনার বিদেশে যাওয়ার জন্য বসে আছে। সব মিলিয়ে এক্সপোর্টটা একেবারে অনেকটা বলতে গেলে একেবারে পিছিয়ে যাচ্ছে। দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের 80% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। আর গত অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম থেকে রাজস্ব আদায় হয়েছে 36,000 কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের 22%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অবরোধে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রিপোর্টার কমলদের কাছে। তিনি আছেন শহরের বন্দর এলাকায়। ডাকা টানা হরতালে আজ প্রথম দিন অনেকটা নিরুত্তাপ এবং শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকল থেকে লক্ষণীয় একটি বিষয় ছিল যে চট্টগ্রামে যে প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিটি গেটে কিন্তু যে পণ্যবাহী বিপুল সংখ্যক পণ্যবাহী এবং যাত্রীবাহী বাস এবং ট্রাক প্রবেশ করছিল নগরীর দিকে। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা গতকাল থেকে হাইওয়ে পুলিশের মাধ্যমে মহাসড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, আর যার ফলে এসব পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান অতি সহজেই শহরে প্রবেশ করতে পারছে এবং যাত্রীবাহী বাসগুলো কিন্তু শহরে প্রবেশ করেছে সকাল পর্যন্ত। এছাড়া শুধুমাত্র নগরীর যে নাসিমুন ভবনস্থ দলীয় কার্যালয়, সেখানে শুধুমাত্র তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। এর বাইরে কিন্তু নগরে আর কোথাও কোনো বিএনপির অবরোধের খবর পাওয়া যায়নি। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে অবরোধের ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরে আর দেশি বিদেশি 25টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে রয়েছে 14টি জাহাজ, আর এর মধ্যে 7টি জাহাজের কাজ চলছে, আর 7টি জাহাজ পণ্য ডেলিভারির জন্য অপেক্ষা করছে। এছাড়া বন্দরের প্রধান 10টি জেটিতে কিন্তু জাহাজ রয়েছে, এর মধ্যে 9টি জেটিতে পণ্য খালাস চলছে, একটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এসব জাহাজের মধ্যে রয়েছে 5টি কন্টেইনারবাহী জাহাজ, কার্গো ভেসেল 5টি, সারবাহী 2টি, সিমেন্ট ক্লিংকারবাহী 9টি জাহাজ, চিনিবাহী 1টি এবং অয়েল ট্যাঙ্কার রয়েছে 3টি। যেটি চট্টগ্রাম বন্দরে কিন্তু আপনারা জানেন 32,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন 32,000 কন্টেইনার ধারণ করা যায় চট্টগ্রাম বন্দরে। কিন্তু এই হরতাল অবরোধের ফলে কিন্তু অনেক কন্টেইনার ডেলিভারি হচ্ছে না। পরশুদিন বৃহস্পতিবার যখন সন্ধ্যায় অবরোধ কর্মসূচি শেষ হয়, তখন থেকে ব্যবসায়ীরা কিন্তু কন্টেইনার ডেলিভারির চেষ্টা করেছে। এর মধ্যে আমরা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তারা প্রায় 3100 কন্টেইনার ডেলিভারির জন্য কাগজ বুঝে পেয়েছিল এবং ডেলিভারি অর্ডারও দিয়েছিল। সেই অনুযায়ী কিন্তু ডেলিভারি হয়েছে, অর্থাৎ যেটা রেকর্ড পরিমাণ। কিন্তু ব্যবসায়ীরা বলছেন তারা আরও বিপুল সংখ্যক কন্টেইনার এবং পণ্য ডেলিভারি নিতে পারত, কিন্তু যেহেতু চট্টগ্রামে বর্তমানে কাভার্ড ভ্যান এবং ট্রাকের সংকট চলছে, সে কারণে তাদের আরও বেশি করে যে কন্টেইনার কিংবা পণ্য ডেলিভারি নিতে পারেনি। গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই অবরোধের মাঝে কিন্তু 2638 টিউস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে তারা 1912 টিউস তারা বিভিন্ন জাহাজে গ্রহণ করেছে এবং 726 টিউস কন্টেইনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। আরেকটি বিষয়, আজ পণ্যবাহী চট্টগ্রাম বন্দর থেকে 5টি জাহাজ কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই যে শুধু চট্টগ্রাম বন্দর নয়, আরও একটি বেশি সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে 500 থেকে 600 ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করে, কিন্তু হরতাল অবরোধের ফলে কিন্তু কোনো ট্রাক প্রবেশ করতে পারে না। এর প্রভাবটা পড়ছে কিন্তু বাজারের দামের মধ্যে, পণ্য দামের মধ্যে, যে কারণে চাল, ডাল, তেল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে সোয়াবিন, সুপার সোয়াবিন এবং পণ্য যে আমরা যেটা ভোজ্য তেল বলি, ভোজ্য তেলের দাম মন প্রতি দাম বেড়েছে কিন্তু 40 থেকে 50 টাকা পর্যন্ত। একইভাবে বেড়েছে ডালের দাম কেজিতে, আমরা ডাল কথা বলছিলাম ডাল ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন প্রতি কেজি ডালের দাম 1 থেকে 3 টাকা বেড়েছে শুধুমাত্র সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে। যেমন গত 2 থেকে 3 মাস বা তারও আগের সময়তে কিন্তু বাংলাদেশে চিনির বাজার স্থিতিশীল, কিন্তু
কিন্তু এই হরতাল অবরোধের কারণে কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে চিনির দাম। ব্যবসায়ীরা বলছেন যেহেতু দেশের সবচেয়ে বড় মোকাম বা সবচেয়ে বড় বাজার কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ, যে চট্টগ্রাম বন্দর সহ দেশের অন্যান্য স্থলবন্দর থেকে শত শত ট্রাক পণ্য নিয়ে চট্টগ্রাম খাতুনগঞ্জে আসে, আসাদগঞ্জে আসে এবং অন্যান্য বাজারের পার্শ্ববর্তী যে বাজারগুলো সেখানে আসে। এরপর থেকে কিন্তু তা ছড়িয়ে দেওয়া হয় আশপাশের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু যেহেতু হরতাল অবরোধের কারণে এসব পণ্য যেতে পারছে না, এর ফলে কিন্তু তার দাম বাড়ছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে কাঁচা বাজারে কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে গত 2 দিন ধরে শিল্প পুলিশ সহ অন্যান্য পুলিশের সহায়তায় কাঁচা বাজারের বিপুল সংখ্যক কাঁচা পণ্যবাহী ট্রাক কিন্তু শহরে প্রবেশ করেছে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম শিল্প পুলিশ অঞ্চলের যে ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ মিয়ার সাথে। তিনি আমাদের জানিয়েছেন তারা গত কয়েকদিন ধরে অবরোধের মাঝেও কিন্তু পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানকে পারাপার চেষ্টা করছেন। এর মধ্যে তিনি দাবি করেছেন চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেড যতগুলো পণ্যবাহী কাভার্ড ভ্যান রয়েছে সেসব পণ্য তারা শিপমেন্টের জন্য তারা স্কট দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং যেসব কাঁচামালবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান ছিল সেগুলি তারা কিন্তু বন্দর থেকে স্কট দিয়ে কর্ণফুলী ইপিজেড এবং চট্টগ্রাম ইপিজেডে নিয়ে গেছে। তারা বলছে তারা আরেকটি বিষয় দাবি করছেন, তারা বলছেন চট্টগ্রামে যেসব গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে তাদের শিপমেন্ট যাতে অব্যাহত রাখা যায় সেই জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা অনুরোধ করছেন গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে। তারা বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা যেন তাদের সাথে যোগাযোগ করে, যদি কোনো পণ্য স্কট দিয়ে নিতে হয় তাহলে শিল্প পুলিশ কিন্তু সেসব পণ্য স্কট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের পুলিশ কর্মকর্তাদের সাথে। চট্টগ্রাম পুলিশ কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন এই অবরোধের মধ্যে আজকে যে অবরোধ শুরু হয়েছে এই অবরোধের মাঝে তারা যেন পণ্য সরবরাহটা স্বাভাবিক রাখতে পারে সে অনুযায়ী তারা কিন্তু সিটি গেট এবং নগরী প্রবেশদ্বারগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই ছিল চট্টগ্রামের অবরোধের সর্বশেষ খবর এবং ব্যবসা বাণিজ্যের সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধে চট্টগ্রামের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এদিকে অবরোধের প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি বাজারেও। আবারও বেড়েছে চাল ও পেঁয়াজের দাম। চাল ব্যবসায়ীরা বলছেন অবরোধের কারণে মাঠে নতুন ধান বাজারে আসতে পারছে না, তাই দামও কমছে না। তবে স্থিতিশীল আছে চিনি, ভোজ্য তেল, আটা ও ডালের দাম। সানভীর রুপুলের রিপোর্ট। পাইকারি বাজারে আরো এক দফা বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা পর্যন্ত বেড়েছে। নাজির শাল 47 থেকে 50, পাইজাম 35 থেকে 38, মিনিকেট 46 থেকে 48, গুটি স্বর্ণা 34 থেকে 36 টাকায় বিক্রি হচ্ছে। নতুন ধান ওঠার পরও দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন টানা অবরোধে এখনো বাজারে নতুন চাল আসতে পারেনি। অবরোধের কারণে হয়তো গাড়ি আসতে পারে না, বিধে হয়তো চাল আমদানি হইতে পারে না, বিধে হয়তো কেজি প্রতি হয়তো 1 টাকা 2 টাকা ব্যবধান। এখন নতুন চালের সিজন, আমদানি হইলে হয়তো দেখা গেছে যে কেজি প্রতি হয়তো 2-1 টাকা 3 টাকা কমার সম্ভাবনা হয়তো বেশি। পায়জামের কেজি হইল 36 হইতে 38 টাকায়, পোলাও হইলো 100 টাকা হইতে 102 টাকা কেজি। নতুন চাল এখনো আমরা মনে করেন পর্যাপ্ত পরিমাণ পাই নাই, মোটামুটি ভাবে আমরা নাজির শালের নতুনটা পাইছি। আর বিশেষ করে দাম যাই একটু কমতো, এই অবরোধের জন্য গাড়ি আসতেছে না। এদিকে বাজারে পেঁয়াজের দাম আবারও 3 অঙ্কে পৌঁছেছে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 105 টাকায়। প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 20 টাকায়। নতুন আলু 40 টাকা, পুরান আলু হয়েছে 20 টাকা, পেঁয়াজ এলসি 100 টাকা, আর হইলো দেশিটা 110 টাকা। এক সপ্তাহ আগে আর কি বাজারে একটু কম ছিল, যে আবার এক সপ্তাহ অবরোধ দিল, এই আর কি দামটা আবার বাড়ছে। এই সপ্তাহে বাজারে অন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। কোম্পানি ভেদে 5 লিটার বোতল সয়াবিন তেল 555 থেকে 565 টাকা, মসুর ডাল 105 আর 2 কেজি প্যাকেট আটা বিক্রি হচ্ছে 70 টাকায়। বেউলা তেল বেচতেছি 555 টাকা 5 লিটার, আর তীর বেচতেছি 565। মুগ ডাল হলো ভালো 115 টাকা কেজি, অ্যাঙ্কার হলো 42 টাকা কেজি, খেসা তেল 42 টাকা। এদিকে চিনির দাম স্থিতিশীল আছে। চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল অবরোধ সহ ধ্বংসাত্মক কার্যক্রম প্রত্যাহার ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশের দাবিতে আজ মানববন্ধন করবেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বেলা 12টায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। সেখানে আছেন আমাদের রিপোর্টার সানবীর রূপল। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, মানববন্ধনের কি প্রস্তুতি শুরু হয়েছে? দেশের এই অরাজকতার মধ্যে আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রথমবারের মতো কিন্তু ব্যবসায়ীরা মাঠে নেমে এসেছেন এবং তারা আজকে বিজিএম এর সামনে মানববন্ধনের একটি কর্মসূচি দিয়েছে। মানববন্ধনের এই কর্মসূচিতে এখন কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। আর আপনি দেখছেন যে আমার পেছনে বিজিএমইএ, বিকেএমইএ এবং পোশাক শিল্পের সবকটি সংগঠন, এছাড়াও আছে কিন্তু ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সংগঠন। বেশ
কয়েকদিন আগে নাজি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বিজিএম এর এফবিসিসি এর পক্ষ থেকে কিন্তু কয়েকদিন আগেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছিলেন যে এই অবস্থা যদি চলতে থাকে, এই অবস্থা যদি কোনো উত্তরণ না ঘটে, তাহলে তারা রাস্তায় নেমে আসবেন এবং আজকেই তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি বিজিএম এর সামনে। এবং কয়েকদিন আগে তারা আরো বলেছিলেন যে সারা দেশের সব কয়টা চেম্বারের সামনে তারা মানববন্ধন করবেন, এরই একটি অংশ হিসেবে এই বিজিএম এর মানববন্ধন। আর আমি এখন কথা বলতে যাচ্ছি বিকেএম এর পোশাক শিল্পের আরেকটি সংগঠন বিকেএম এর একজন সদস্যের সাথে, তার সাথে আমি কথা বলতে যাচ্ছি যে এই মানববন্ধন আসলে কি উপলক্ষে এবং তারা এর পরবর্তীতে কি করতে চান। প্রশ্নটা কি ছিল বললেন? বিজিএম এর এই মানববন্ধন দিয়ে আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এর আগে তো আপনারা কখনোই মাঠে নামেননি। আমরা আসলে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, আমরা রাজনীতি বুঝি না। আমরা চাই সুন্দরভাবে সুস্থভাবে ব্যবসা করতে। এই অসুস্থ রাজনীতির কারণে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা শিপমেন্ট করতে পারতেছি না, আমাদের পণ্য এখন মজুত হয়ে পড়ে আছে, আমরা সেটা শিপমেন্ট এক্সপোর্ট করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যেই কারণে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইভেন সামনে যে আমাদের বেতন দেওয়া, এটা আমাদের পক্ষে বোধহয় সম্ভব হবে না। যেই কারণে আমরা চাচ্ছি যে এই অতি সহসা যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয় এবং আমরা যাতে আমাদের শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা ব্যবসা করতে পারি এবং এই ইকোনমিকে, দেশের অর্থনীতিকে আমরা সমৃদ্ধ করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য, যেই কারণে আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে যাচ্ছি। এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তারপরে আপনারা আসলে কি করবেন? সেটা আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হবে। আমাদের বিজিএমই, বিকেএমই, বিটিএম এবং অন্যান্য যে সমস্ত টেক্সটাইলের সাথে সম্পৃক্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, আমরা বসে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। যেমনটি বলছিলেন তিনি যে এর পরেও যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে তারা আবারও কর্মসূচি দিতে পারেন এবং সেটা আলোচনা সাপেক্ষে। তবে নাজিয়া, আমি একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক 11টা থেকে এই মানববন্ধনে সবাই লাইনে দাঁড়িয়ে গেছেন, যদিও এই মানববন্ধন শুরু হওয়ার কথা ছিল দুপুর 12টায়। এবং আমি দেখতে পাচ্ছি যে ঠিক রেল লাইনের, কারণ বাজারের রেল লাইনের ওই পাশ থেকে শুরু করে এবং এখান থেকে সোনারগাঁও কোন পর্যন্ত কিন্তু এখনো অনেক লোকজন আসা বাকি আছে। তারপরও এই পর্যন্ত কিন্তু মানববন্ধনটি বিস্তৃত হয়ে আছে। আর এর পরবর্তীতে 12টার সময় মানববন্ধন শুরু হবে এবং বিজেএমএ, বিকেএমএ সেই নেতাকর্মীরা তারা এখনো যদিও সভাস্থলে এসে পৌঁছাননি, কেউ কেউ আসছেন। আর এখানে প্রচুর পরিমাণ পুলিশ আমি মোতায়েন করতে দেখেছি যে তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নির্বিঘ্নে নির্বিচ্ছিন্নভাবে মানববন্ধনটি পালন করতে পারেন। নাজিয়া। রূপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজিএমএ ভবনের সামনে ব্যবসায়ীদের মানববন্ধনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সানভীর রূপল। টানা অবরোধ আর হরতালে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। আমদানি করা পণ্য খালাস না হওয়ায় দিন দিন বাড়ছে পণ্যজট। অন্যদিকে যান চলাচল বন্ধ থাকায় থমকে গেছে রপ্তানি প্রক্রিয়াও। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যশোর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 18 দলের ডাকা টানা দ্বিতীয় সপ্তাহের অবরোধের কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যের লোড আনলোড প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রয়েছে বেনাপোল বন্দরে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। বন্দরে পণ্য খালাস বন্ধ থাকায় অলস সময় পার করছেন সিএনএফ এজেন্টের কর্মচারী ও শ্রমিকরা। এদিকে দীর্ঘ সময় পণ্যবাহী ট্রাকগুলো আটকা থাকায় একটি চক্র কৌশলে ট্রাক থেকে পণ্য চুরি করছে বলেও অভিযোগ রয়েছে। রাস্তাঘাটে খুব যানজট হচ্ছে এবং রাস্তায় চুরি চারটা খুব হচ্ছে। বাংলাদেশে অনেক কিন্তু গাড়ি আনলোড হচ্ছে না, গোডাউন জ্যাম হয়ে গেছে, রাস্তার উপরে গাড়ি চলে এসছে। অন্যদিকে নির্ধারিত স্থানে জায়গা না থাকায় বাধ্য হয়ে অন্যত্র রাখতে হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলো। যে মালগুলো আপনার ওপেন ইয়ার্ডে নামানো যাচ্ছে, সেখানে আমরা ওপেন ইয়ার্ডে সে মালগুলো কর্তৃপক্ষ নামানোর ব্যবস্থা করছে। ট্রাক টার্মিনালে ভারতীয় ট্রাকে পরিপূর্ণ অবস্থা আছে, তবে আমরা অন্যান্য জায়গায় ভারতীয় ট্রাক রাখার ব্যবস্থা করছি। এদিকে বন্দরে ভারত থেকে পণ্য আমদানি হলেও খালাস প্রক্রিয়া বন্ধ থাকায় অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে আমদানিকারকদের। ইন্ডিয়াতে গাড়ি ঢুকতে পারছে না, গাড়ি সব দাঁড়ায় আছে, গাড়ি ড্যামেজ বাড়তেছে, তারপরে আপনার পোর্ট ড্যামেজ বাড়তেছে। তো এই আলটিমেটলি পার্টিদের ইম্পোর্টাররা তো ক্ষতির সম্মুখীন হচ্ছেই, আর এই ক্ষতিটা তো আলটিমেটলি যেই পড়তেছে সাধারণ ভোক্তাদের ঘাড়ে। হরতাল আর অবরোধের কারণে বেনাপোল বন্দরে গত অক্টোবর মাসে 25 কোটি আর নভেম্বরে 39 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। সময় সংবাদ, যশোর। এদিকে অবরোধের কারণে আজ সকাল থেকে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। দেশের ভেতরে সব রুটে ট্রাক বাস চলাচল না করায় বন্ধ রয়েছে পণ্য পরিবহন কাজও। তবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবরোধের মধ্যে মংলা বন্দরের খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের খুলনার রিপোর্টার তরিকুল ইসলামের কাছে। তিনি আছেন খান জাহান আলী রোডে। তরিকুল, আপনার কাছে কি বন্দরের কোনো খবর আছে? নাজিয়া, মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি সমুদ্র বন্দর। তো আপনারা জানেন এই বন্দর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ পণ্য আমদানি এবং রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে আমাদের খুলনা অঞ্চল থেকে 4টি পণ্য, হিমায়িত খাদ্য এবং পাশাপাশি পাট, তিল এবং সিরামিক টাইলস, যেটি মাটির টাইলস, সেগুলো রপ্তানি হয়ে থাকে। তো এইসব পণ্য আমদানি রপ্তানিতে বিশেষ করে বাধাগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এবং পণ্য কিন্তু একটু আগে বন্দর চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলেছি টেলিফোনে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে বন্দরে কিন্তু বন্দর ব্যবহারে কারোর কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা যেটি হচ্ছে যে পণ্য যেটি রপ্তানি করা এবং রপ্তানি এবং আমদানি করা, এবং ওই পণ্যগুলো ব্যবসায়ীরা যারা আমদানি করছে পণ্যগুলো বন্দরে থেকে যাচ্ছে এবং সময় মতো তারা ডেলিভারি নিতে পারছে না, যে কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি আমাদের হিমায়িত যে খাদ্য রপ্তানি যারা করে থাকেন, বিশেষ করে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের একটি বড় প্রভাব পড়ছে ব্যবসায়ীদের অর্থনীতির উপর। এবং তারা নির্ধারিত, আপনারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে একটি টেম্পারেচারে মধ্যে রেখে চিংড়িগুলো বিদেশে রপ্তানি করে থাকে আমাদের ব্যবসায়ীরা। তো এই সময়টা যখন পার হয়ে যাচ্ছে তখন চিংড়ির গুণগত মানও নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ব্যবসায়ীরা সেই সংখ্যায় কিন্তু শঙ্কিত রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট যারা আছেন তারা আমাদের জানিয়েছেন যে এই পর্যন্ত হরতালে খুলনা অঞ্চল থেকে প্রায় 100 থেকে 150 কোটি টাকার মতো তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং এভাবে চলতে থাকলে কিন্তু ব্যবসায়ীরা তারা আসলে অনেকে সর্বশান্ত হতে পারেন। এটাই মোটামুটি আমার কাছে মোংলা বন্দরের যে সর্বশেষ খবর। নাজিয়া, এটাকে আপনাকে জানালাম। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, অবরোধের মধ্যে মংলা বন্দরের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর ঘোষণার মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার বালিতে শেষ হলো বিশ্ব বাণিজ্য সংস্থার 9ম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এই ঘোষণা বাস্তবায়িত হলে বিশ্ব বাণিজ্যে বাড়তি $1 ট্রিলিয়ন যোগ হওয়ার আশা করছে বিশ্ব বাণিজ্য সংস্থা। 4 দিনের সম্মেলন শেষে ঘোষণাপত্রে বলা হয়, যেসব উন্নত দেশ এখনো স্বল্পোন্নত দেশগুলোকে ন্যূনতম 97 ভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়নি, তারা আগামী সম্মেলনের আগেই এই সুবিধা দিতে সম্মত হয়েছে। এদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলোও শুল্কমুক্ত সুবিধার আওতা বাড়ানোর অঙ্গীকার করেছে। তবে কৃষি খাতে এবং খাদ্যে ভর্তুকির বিষয়ে একমত হতে পারেনি দেশগুলো। বৈঠক শেষে এই ঘোষণাপত্রকে ইতিবাচক সমঝোতা হিসেবে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার ক্যারল ডি গুচ। সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। সপ্তাহ শেষে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রথম কার্যদিবসে 348 কোটি 68 লাখ টাকার লেনদেন হলেও সপ্তাহের শেষ দিনে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 441 কোটি 70 লাখ টাকা। লেনদেন হওয়া 5 কার্যদিবসের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। অন্যদিকে প্রথম, চতুর্থ ও পঞ্চম কার্যদিবসে সূচক হারিয়েছে ডিএসসি। সপ্তাহ শেষে 176টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 97টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে 22টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সপ্তাহ শেষে দাম বাড়ার শীর্ষে রয়েছে রহিমা ফুড, বিডি অটোকার্স, আর্মিত গার্মেন্টস, রংপুর ফাউন্ডারি এবং আনোয়ার গ্যালভানাইজিং। অন্যদিকে দর হারানোর শীর্ষ 5টি প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল, ঢাকা ডাইং, এনভয় টেক্সটাইল এবং জিপিএইচ ইস্পাত। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নতুন 2,03,000 লোকের কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে 7%। এই হার গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। সম্প্রতি দেশটির শ্রম অধিদপ্তর এ তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে এ হার অনেক বেশি বলে একে দেশের অর্থনীতির ইতিবাচক পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। তবে এ পরিবর্তনের কারণে প্রণোদনা পরিকল্পনা বন্ধ করে দিতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এরই মধ্যে বেকারত্ব হার 7%-এর নিচে নেমে আসলে $8,500 কোটি বন্ড কেনার প্রকল্প স্থগিত করার কথা জানিয়েছেন ফেডের বিদায়ী চেয়ারম্যান বেন বার্নেক। তবে এই সিদ্ধান্তকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছেন বাজার বিশেষজ্ঞরা। Negative territory and post solid key. Avi Rebel, Reuters. Miss in construction spending.
যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ঘন্টায় $15 এবং বছরে $15,000 নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির 100টি শহরের ফাস্টফুড দোকানের কয়েক হাজার কর্মচারী। বৃহস্পতিবার এই দাবি আদায়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ডেট্রয়েট, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টা সহ বড় বড় অনেক শহরে। এদিকে এই বিক্ষোভের কারণে বিপাকে পড়েছে মার্কিন ফাস্টফুড ব্যবসায়ীরা। ম্যাকডোনাল্ড, ইয়াম ব্র্যান্ডস, বার্গার কিং এবং পিৎজা হাট সহ দেশটির অধিকাংশ ফাস্টফুড কোম্পানির মালিকানা ফ্রান্সের অধীনে থাকায় কর্মচারীদের বেতন নির্ধারণে কোনো হাত নেই তাদের। তাই কর্মচারীদের বেতন বাড়লে তাদের খাবারের দামও হঠাৎ করেই বাড়িয়ে দিতে হবে বলে জানান ব্যবসায়ীরা। তবে বিশ্ব অর্থনীতির কথা মাথায় রেখে ন্যূনতম মজুরি 7.25% নির্ধারণ করা হবে বলে আশা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। চীনা কোম্পানি সিএনওসি লিমিটেড এবং চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে ব্রাজিলের রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাসের চুক্তি ব্রাজিলে বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ব্রাজিলিয়ায় এই চুক্তিটি স্বাক্ষরের সময় এমন মন্তব্য করেছেন তিনি। এই চুক্তির মধ্য দিয়ে দেশ বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। চুক্তি অনুযায়ী দেশটির লিব্রা তেল ক্ষেত্র থেকে দৈনিক 8 থেকে 12,000 ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হবে, আর 19 সপ্তাহের মধ্যে এ পরিমাণ দ্বিগুণ হবে। এই চুক্তির মধ্য দিয়ে বাড়বে ব্রাজিলের রাজস্ব এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ইউক্রেনের সাথে যৌথভাবে $300 কোটি ব্যয়ে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবে চীন। ইউক্রেনের ক্রিমিয়া পেনিনসুলায় এ বন্দর নির্মিত হবে। এ বন্দর নির্মাণ শেষ হলে কৃষ্ণ সাগর হয়ে পণ্যবাহী জাহাজগুলো সরাসরি ক্রিমিয়া পর্যন্ত যেতে পারবে। এতে চীন ও ইউরোপের মধ্যকার বাণিজ্য যাতায়াত 6,000 কিলোমিটার কমবে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে চীন সফরকালে এ কথা জানায় চীনা সরকার। চীন প্রথম পর্যায়ে ইউক্রেনের শিল্প পার্ক নির্মাণ সহ অর্থনৈতিক উন্নয়ন জোনে সহায়তা করবে। দ্বিতীয় পর্যায়ে $700 কোটি ব্যয়ে তেল পরিশোধনাগার, তরল প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট, বিমানবন্দর ও শিপইয়ার্ড নির্মাণ করবে চীন। ভারতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারণী সংস্থা এবং ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের জাতীয় সংগঠন। এ কারণে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি হলেও বজায় থাকছে এসব খাবারের গুণগত মান। তাই নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়ছে এসব খাবারের ভোক্তাও। ভ্রাম্যমাণ এ ফুড কোর্টে রান্না করে পরিবেশন করা হচ্ছে ভারতীয়দের অন্যতম পছন্দের খাবার ডাল মাখনি। পাশের আরেকটি ভ্রাম্যমাণ দোকানে তৈরি হচ্ছে ছোলে ভাটোরা। সাধারণত পর্যটক এবং অফিস কিংবা পড়াশোনার ফাঁকে খাবার খেতে যারা বাড়ি যেতে পারেন না, এসব খাবারের ভোক্তা মূলত তারাই। খোলা আকাশের নিচে তৈরি হয় বলে সুস্বাদু হলেও এসব খাবার চেখে দেখার আগে তাই একবার হলেও ভাবতে হয় এটা স্বাস্থ্যের জন্য ভালো কিনা। সে কথা মাথায় রেখে সম্প্রতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব খাবারের বিক্রেতাদের প্রশিক্ষণ দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা সংস্থা। আর এতে অংশগ্রহণকারী 500 খাবার বিক্রেতা আশাবাদী যে তাদের তৈরি খাবার খেয়ে এখন থেকে আর কোনো ভোক্তাকে অসুস্থ হতে হবে না। তারা আমাদের শিখিয়েছে কোনো খাবারের কাঁচামাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, খাবার রান্না করার আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত এই বিষয়েও প্রশিক্ষণ দিয়েছে তারা। এছাড়া আমরা আমাদের কর্মচারীদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা শেখাবো, এই বিষয়গুলো আমরা প্রশিক্ষণ থেকেই শিখেছি। দুনিয়া মে লোগোं के साथ रह के हमें बहुत कुछ सीखना पड़ेगा। খাবারের গুণগত মান বজায় রাখতে ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের প্রশিক্ষণ দেয়ায় সাধারণ ক্রেতারাও এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল এসব দোকানের প্রতি। আমি দেখেছি তারা কিভাবে রান্না করে, এই জায়গাটা আসলেই খুব পরিষ্কার, তাই এই খাবার আমি নিশ্চিন্তে খেতে পারি। ভ্রাম্যমাণ এসব খাবারের চাহিদা ভারতে সবসময় একটু বেশি, তাই খাদ্য নিরাপত্তা বজায় থাকলে সুস্বাদু এসব খাবার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। চলতি বছরের অক্টোবরের তুলনায় গত মাসে ইউরো অঞ্চলের সমন্বিত ক্রয় ব্যবস্থাপনার সূচক 0.2% কমেছে। মার্কিটের জরিপে বেসরকারি খাতে প্রবৃদ্ধি ধীর গতিতে হওয়ায় নভেম্বরে এই অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে প্রভাব পড়েছে বলে জানা গেছে। তবে পৃথকভাবে জার্মানি ও স্পেনে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় সেখানে অর্থনীতি প্রসারিত হচ্ছে। অন্যদিকে মন্দা থেকে উত্তরণে ফ্রান্স ও ইতালির অবস্থা এখনও ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে জরিপ সংস্থাটি। এদিকে গত বছরের তুলনায় এই অঞ্চলের অর্থনীতি 0.4% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। লাগাতার অবরোধে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে মারাত্মক বিপর্যয়, কমছে রপ্তানি আদেশ, দুপুরে রাজধানীতে ব্যবসায়ীদের মানববন্ধন।
রাজধানীর পাইকারি বাজারে নতুন চাল না আসায় বেড়ে গেছে দাম, অবরোধকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আবারও 100 টাকা ছাড়িয়েছে পেঁয়াজের কেজি। এবং শেষ হলো বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন, স্বল্পোন্নত দেশগুলোর কোটা ও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর ঘোষণা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।